মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় midnighthorrorstation.in। শুনতে থাকুন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে আজকের গল্প অশরীরী। যে ঘটনাটা আজ আমরা শোনাতে চলেছি সেটা সত্যি ঘটনা এমন দাবি লেখকও করে যাননি। তাই সেটা শোনার আগে চলুন একটা সত্যি ঘটনা শুনে নেওয়া যাক। ধরুন আপনি শহরের কোনো সরু গলি দিয়ে মাঝরাতে বাড়ি ফিরছেন। হঠাৎ বছর কুড়ির একটা মেয়ে আপনার সামনে এসে দাঁড়ালো। তার মুখের কাছটা একটা কালো মাস্ক দিয়ে ঢাকা। আজকাল ধুলো বালি বা জীবাণু ঢাকতে আমরা অনেকেই ওরকম মাস্ক পরে থাকি। সে আপনাকে একটা চেরা গলায় জিজ্ঞেস করলো, আমাকে কি দেখতে সুন্দর লাগছে? আপনি বেরসিক হলে মাথা দুলিয়ে না বলবেন, সাথে সাথে মেয়েটা মুখের মাস্কটা খুলে ফেলবে। আপনি দেখবেন তার মুখের কাছটা অনেকটা নেই, যেন কাঁচি দিয়ে কেউ খুবলে নিয়েছে। জামার ভিতর থেকে একটা কাঁচি বের করে আনবে সে। একটু মজা করছিলাম আর কি। এই গল্পটা আমিও বিশ্বাস করি না, আপনিও করেন না, কারণ বহু অন্ধকার বিচ্ছিন্ন গলিতে ঘোরাফেরা করার পরেও এরকমটা আমাদের সাথে ঘটেনি। তাহলে কিরকমটা ঘটেছে চলুন খুঁজে দেখি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে মিডনাইট হরর স্টেশনে আজকের গল্প অশরীরী। অশরীরী অশরীরী। পুরনো উইধরা ডায়েরিটা সাবধানে খুলে বড়দা বলল, অদ্ভুত জিনিস, কিন্তু আগে থেকে কিচ্ছু বলবো না। আমাদের আব্দুল্লাহ কুড়িটাকে জানো তো, এই সাহেবদের কাছ থেকে পুরনো বই সের দরে বিক্রি করে, তার কাছ থেকেই এটা কিনেছি। ঢাকায় এক গাদা বই নিয়ে এসেছিল, তো বইগুলো ঘাঁটতে ঘাঁটতে দেখি একটা বাংলায় লেখা ডায়েরি। নগদ দুটি পয়সা খরচ করে তৎক্ষণাৎ কিনে ফেললাম। অমূল্য দৈবক্রমে আজ ক্লাবে আসেনি, তাই বাক বিতণ্ডায় বেশি সময় নষ্ট হলো না। বড়দা বলল, পড়ি, শোনো। বেশি নয়, শেষের কয়েকটা কথা খালি পড়ে শোনাবো, আর যা আছে তা না শুনলেও ক্ষতি নেই। এ ডায়েরির লেখককে তা ডায়েরি পড়ে জানা যায় না, তবে তিনি যে কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট ছিলেন তাতে সন্দেহ নেই। ল্যাম্পটা উস্কে দিয়ে বড়দা পড়তে আরম্ভ করলো। 7ই ফেব্রুয়ারি, আজ মুঙ্গের শহরে এসে পৌঁছালাম। স্টেশন থেকে বীরপাড় প্রায় মাইল তিনেক দূরে, শহরের বাইরে। মুঙ্গের শহরের যতটা দেখলাম কেবল ধুলো আর পুরনো সেকেলে বাড়ি। যাই হোক, আমাকে শহরের মধ্যে থাকতে হবে না এই রক্ষায়। স্টেশন থেকে আসার পথে কেল্লার ভিতর দিয়ে এলাম। কেল্লাটা মন্দ নয়, পুরনো মীর কাসেমের আমলের কেল্লা, খড়গাই দিয়ে ঘেরা। কাঠামোর ইট পাথর অনেক জায়গায় খসে গেছে। বড় বড় গাছ উঁচু পাঁচিলের উপর জন্মে শুকনো খড়গাইয়ের দিকে ঝুঁকে পড়েছে। একসময় এই খড়ের পাঁচিলে সতর্ক শান্তি পাহারা দিত। প্রহরে প্রহরে দুর্গদ্বারের নাকাড়া বাজত। সন্ধ্যের সময় তোরণ দ্বার ঝনাত করে খুলে বন্ধ হয়ে যেত। ভাবতে খারাপ লাগে না। পীর পাহাড়ের বাড়িটা কিন্তু চমৎকার। এমন বাড়ি যার, সে চিরদিন এখানে থাকে না কেন, এই আশ্চর্য। যাই হোক, পাহাড়ের উপরে নির্জন প্রকাণ্ড বাড়িতে একা 1 মাস থাকতে পারবো জেনে ভারী আনন্দ হচ্ছে। বন্ধু কলকাতায় থাকুন, আমি এই অবসরে তার বাড়িটা ভোগ করে নিই। কলকাতা হাইকোর্টে প্রায় 1.5 মাস ধরে প্রকাণ্ড দায়রা মোকদ্দমা চালানোর পর সত্যি সত্যি বিশ্রাম করতে হলে এমন শান্তিপূর্ণ জায়গা আর নেই।
আমার শরীর যে ভেঙে পড়েছে তার কারণ শুধু অত্যাধিক পরিশ্রম নয়, মানুষের সাথে অবিশ্রাম সংঘর্ষ। যে লোক মিথ্যে কথা বলবে বলে দৃঢ় সংকল্প করে এসছে, তার পেট থেকে সত্যি কথা টেনে বার করা, এবং যে হাকিম বুঝবে না তাকে বোঝানোর চেষ্টা কিরকম বুক ভাঙা ব্যাপার, তা এ পেশায় যিনি আছেন তিনিই জানেন। মানুষ দেখলেই এখন ভয় করে, কেউ কথা বলার উপক্রম করলেই পালাতে ইচ্ছা করে। তাই একেবারে নিঃসঙ্গভাবে চলে এসেছি। বামুন চাকর পর্যন্ত সঙ্গে নিন, ইকমিক কুকার সঙ্গে আছে, তাতেই নিজে রেঁধে খাবো। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। পাহাড়ের ঠিক মাথার উপরে বাড়িটা, চারিদিকে সমতল ভূমি থেকে প্রায় 300-400 ফুট উঁচুতে। ছাদের উপর দাঁড়ালেই দেখা যায় একদিকে দিগন্ত রেখা পর্যন্ত বিস্তৃত গঙ্গার চর, তার উপর এখন সর্ষে জন্মেছে। দেখতে দেখতে চোখ স্নিগ্ধ হয়ে যায়। অন্যদিকে যতদূর দৃষ্টি যায় অগণ্য অসংখ্য তাল গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে, আরো নানা রকমের ঝোপ আর জঙ্গল। যেন স্বর্গলোকে চলে এসেছি। বাড়িতে একটা মালি ছাড়া আর কেউ নেই, সেই তত্ত্বাবধান করে এবং 2-4টে মৃতপ্রায় গোলাপ গাছে জল দেয়। জল কিন্তু পাহাড়ের উপর পাওয়া যায় না। পাহাড়ের নিচে রাস্তার ধারে একটা কুয়ো আছে, সেখান থেকে আনতে হয়। মালিটার সাথে কথা হয়েছে আমার জন্য 2 ঘড়া জল রোজ এনে দেবে, তাতেই আমার স্নান ও পান দুটোই চলে যাবে। মালিটাকে বলে দিয়েছি পারত পক্ষে যেন আমার সামনে সে না আসে, আমি একলা থাকতে চাই। 8ই ফেব্রুয়ারি। কাল রাতে এত ঘুমিয়েছি যে জীবনে বোধহয় এমন ঘুমায়নি। রাত্রি 9টার সময় শুতে গেছিলাম, যখন ঘুম ভাঙলো তখন বেলা 7টা। ভোরের রোদ খোলা জানলা দিয়ে বিছানার উপর এসে পড়েছে। গোছগাছ করে সংসার পেতে ফেলেছি। সঙ্গে কিছু চাল, ডাল, আলু এসব এনেছিলাম, তাতে আর 3-4 চলে যাবে। ফুরিয়ে গেলে মালিকে দিয়ে শহর থেকে আনিয়ে নেব। ট্রাঙ্কগুলো খুলে দেখলাম প্রয়োজনীয় জিনিসপত্র সবই আছে। দাড়ি কামানোর সরঞ্জাম, সাবান, তেল, আয়না, না কিছুই ভুল হয়নি। এক বান্ডিল ধূপের কাঠিও রয়েছে দেখলাম, ভালোই হলো। এখন অবশ্য একটু শীত আছে, গরম পড়তে আরম্ভ করলে আবার মশার উপদ্রব বাড়তে পারে। চাকরটার বুদ্ধি আছে দেখছি, কতগুলো বই কাগজ পেন্সিলের ট্রাঙ্কের মধ্যে পুড়ে দিয়েছে। যদিও এই 1 মাসের মধ্যে বই স্পর্শ করব না বলে প্রতিজ্ঞা করেছি, তবু হাতের কাছে 2-1খানা থাকা ভালো। বইগুলো কিন্তু একেবারেই বাজে, বড়লোক, ভূত দর্শন, উন্মাদ ও প্রতিভা, এইসব বই আমি পড়ি না। চাকরটা বোধহয় ভেবেছে আইন ছাড়া অন্য যে কোনো বই পড়লেই আমি ভালো থাকবো। সে একটু আধটু লেখাপড়া জানে, সাথে কি বলে স্বল্প বিদ্যা ভয়ঙ্করী। এখানেও কিন্তু একটা ছোটখাটো লাইব্রেরি আছে দেখেছি। একটা ছোট আলমারিতে গোটা কত পুরনো উপন্যাস, তার অধিকাংশেরই আবার সামনের আর পেছনের পাতা ছেঁড়া। যাই হোক, পড়বার যদি ইচ্ছা হয় বইয়ের অভাব হবে না। দুপুরবেলাটা ভারী আনন্দে কাটলো। শূন্য বাড়িময় একা ঘুরে বেড়ালাম। পাহাড়ের উপরে বিরাট বাড়ি কে তৈরি করেছিল? এর কোনো ইতিহাস আছে কি? না, কলকাতায় ফিরে বন্ধুকে জিজ্ঞেস করতে হবে। মোট কথা, বাড়ি যেই তৈরি করুক তার রুচির কিন্তু প্রশংসা করতে হয়। যে পাহাড়ের উপর বাড়িটা, সেটা অনেকটা ওই উল্টানো বাটির মতো দেখতে। কবি হলে আরো ওই রসালো উপমা টুপমা দিতে পারতাম, হয়তো সাদৃশ্যটাও আরো বেশি বোঝাতে পারতাম, কিন্তু আমার পক্ষে ওই উল্টানো বাটি যথেষ্ট।
সাদা বাড়িখানা, তার উপর মাথা তুলে আছে। বাড়িখানা যেমন বড় তেমনি মজবুত। মোটা মোটা দেওয়ালের মাঝখানে এক একটা বিশাল ঘর। নিজের বিশালতার গৌরবে শূন্য আসবাবহীন অবস্থাতেও সবসময় যেন গম গম করছে। বাড়ির সামনে খানিকটা সমতল জায়গা আছে, তাতে গোলাপ বাগান। গোলাপ বাগানের শেষে ফটক। ফটকের বাইরে নিচে যাবার ঢালু পাথর ভাঙা পথ বেঁকে বাড়ির কোল দিয়ে নেমে গেছে। ফটকের সামনে কিছু দূরে একটা প্রকাণ্ড কুয়ো। গভীর হয়ে সে যে কোথায় চলে গেছে তার তল পর্যন্ত দেখা যায় না। কুয়োর চারিদিকে আগাছা জন্মেছে। একটা শিমুল গাছ তার মুখের বিরাট গর্তটার উপর ঝুঁকে পড়েছে। কুয়োর ভিতরে একখণ্ড পাথর ফেলে দেখলাম। অনেকক্ষণ পরে একটা ফাঁপা আওয়াজ এলো। না, কুয়োটা নিশ্চয়ই শুকনো। সন্ধ্যের সময় কুয়োর কাছে গিয়ে দাঁড়ালাম। নিচে বেশ অন্ধকার হয়ে গেছে। দূরে দূরে দু একটা প্রদীপ জ্বলতে আরম্ভ করেছে, কিন্তু উপরে এখনো বেশ আলো আছে। খয়েরি ধুলোয় ভরে গেছে পশ্চিম দিকটা। দেখতে ভারী চমৎকার। আজ বাড়িতে আমার দুদিন কাটলো। হঠাৎ কাঁধের উপর একটা স্পর্শ অনুভব করে দেখি এক ঝলক রক্ত সেখানে পড়ে আছে। কিন্তু তখনই বুঝতে পারলাম রক্ত নয়, ফুল। শিমুল গাছটায় দু চারটে ফুল ধরেছিল, এর আগে লক্ষ্য করিনি। ফুলটা হাতে নিয়ে ফিরে আসলাম। মনে হলো এই বাড়ির গোপন দেবতা ফুল দিয়ে আমাকে স্বাগত জানালেন। 9 ফেব্রুয়ারি। আজ শরীরটা ভালো ঠেকছে না, বোধহয় একটু জ্বর হয়েছে। মাথার মধ্যে কেমন একটা উত্তাপ অনুভব করছি। মোকদ্দমা নিয়ে অতিরিক্ত মানসিক পরিশ্রম করেছি, তার এখন কুফল শরীরে লেগে আছে। অকারণে সব নার্ভ উত্তেজিত হয়ে ওঠে। আজ খাওয়া দাওয়া কিছু হয়নি, আশা করি কাল সকালে শরীর বেশ ঝরঝরে হয়ে যাবে। 10 ফেব্রুয়ারি। প্রাচীন গ্রিসে সংস্কার ছিল যে প্রত্যেক গাছ, লতা, নদী, পাহাড়ের একটা করে অধিষ্ঠাত্রী দেবতা আছে। আধুনিক বিজ্ঞান শাসিত যুগে কথাটা হাস্যকর হলেও উপদেবতা বসবাসকারী গাছপালার কথা কল্পনা করতে কিন্তু খারাপ লাগে না। সাঁওতালদের মধ্যেও এইরকম সংস্কার আছে শুনেছি। যারা বনে জঙ্গলে বাস করে তাদের মধ্যে এইরকম বিশ্বাস থাকাটা স্বাভাবিক। মানুষ যেখানেই থাকুক দেবতা সৃষ্টি না করে থাকতে পারে না। আমরা সভ্য হয়ে ইট পাথরের মন্দিরের মধ্যে দেবতার প্রতিষ্ঠা করেছি। যারা বনের মানুষ তারা গাছপালা, নদী নালাতেই দেবতা আরোপ করে সন্তুষ্ট থাকে। আত্মবিশ্বাসের যেখানে অভাব সেখানেই দেবতার জন্ম। মানুষ সহজ অবস্থায় ভূত, প্রেত, উপদেবতা, এমনকি দেবতাতে পর্যন্ত বিশ্বাস করতে পারে না। ওসব বিশ্বাস করতে গেলে আবার রীতিমতো মস্তিষ্কের ব্যাধি থাকা চাই। সে যাই হোক, উপদেবতার কথা কল্পনা করতে কিন্তু বেশ লাগে। আমার ওই শিমুল গাছটার যদি একটা দেবতা থাকতো, তাকে দেখতে কেমন হতো। কিংবা অতদূর যাওয়ার প্রয়োজন কি, এই পাহাড়টাও তো একটা দেবতা থাকা উচিত। তিনি বা কেমন দেখতে। যদি হঠাৎ একদিন আমাকে দেখা দেন তখন কেমন হয়। 11 ফেব্রুয়ারি। দিনের বেলাটা পাহাড়ের উপরেই এধার ওধার ঘুরে রান্না বান্নার কাজ করে বেশ কেটে যায়। কিন্তু সন্ধ্যার পর থেকে শোবার আগে পর্যন্ত এই 3-4 ঘন্টা যেন কিছুতেই কাটতে চায় না। এখন কৃষ্ণপক্ষ চলছে।
সূর্যাস্তের পরই চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। তখন পৃথিবীর উপর সমস্ত দৃশ্য মিলেমিশে একাকার হয়ে যায়, যেন আকাশের তারাগুলো খুব কাছে এসে চোখ মেলে চেয়ে থাকে। আমিও কুকারে রান্না চাপিয়ে দিয়ে লণ্ঠন জেলে ঘরের মধ্যে নীরবে বসে থাকি। লণ্ঠনের ক্ষীণ আলোয় ঘরটা পুরো আলো হয় না, আনাচে কানাচে অন্ধকার থেকে যায়। প্রকাণ্ড বাড়িতে আমি একা। 12ই ফেব্রুয়ারি। মনটা ও কারণে বড় অস্থির হচ্ছে। সন্ধ্যের পর থেকে কেবলই মনে হচ্ছে যেন কার চোখ আমাকে অনুসরণ করছে। বারবার ঘাড় ফিরিয়ে পিছনে দেখছি, অথচ আমি ছাড়া কিন্তু বাড়িতে আর কেউ নেই। স্নায়বিক উত্তেজনা, তাতে সন্দেহ নেই, কিন্তু বড় অস্থির বোধ হচ্ছে। নার্ভের কোনো ওষুধ সঙ্গে থাকলে ভালো হতো। 13ই ফেব্রুয়ারি। কাল রাতে এক অদ্ভুত ব্যাপার ঘটেছে। আমার স্নায়ুগুলো এখনো ধাতস্থ হয়নি, কিংবা না না, ওসবে আমি বিশ্বাস করি না। ঘুমিয়ে পড়েছিলাম, অনেক রাতে ঘুম ভেঙে গেল। কে যেন আমার সর্বাঙ্গে খুব আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। কি অপূর্ব রোমাঞ্চকর সে স্পর্শ, তার বলতে পারি না। মুখের উপর থেকে আঙুল চালিয়ে পায়ের পাতা পর্যন্ত যাচ্ছে, আবার ফিরে আসছে। ঘর অন্ধকার ছিল। এই শারীরিক সুখস্পর্শের মোহে কিছুক্ষণ আচ্ছন্ন ছিলাম। তারপর ধর্মর করে বিছানায় উঠে বসলাম। মনে হলো কে যেন নিঃশব্দে বিছানার পাশ থেকে সরে গেল। এতক্ষণে ঘুমের আবেশ একেবারে ছুটে গেছিল। ভাবলাম চোর নয় তো, কিন্তু চোর গায়ে হাত বুলিয়ে দেবে কেন? তাছাড়া ঘরের দরজা বন্ধ করে শুয়েছি। আমি উঁচু গলায় ডাকলাম, কে? কোনো সাড়া নেই। গা চমচম করতে লাগলো। বালিশের পাশে দেশলাই ছিল, আলো জ্বাললাম। না, ঘরে কেউ নেই, দরজা আগের মতো বন্ধ। ভাবলাম ঘুমিয়ে নিশ্চয়ই স্বপ্ন দেখেছি। এমন অনেক সময় হয়, ঘুম ভেঙেছে মনে হলেও ঘুম ভাঙে না। ঘুম আর জেগে থাকার মাঝখানে মনটা অর্ধচেতন অবস্থায় থাকে। দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। খোলা বারান্দায় এসে দেখলাম এক আকাশ নক্ষত্র জ্বলজ্বল করছে। ঘরের বন্ধ হাওয়া থেকে বাইরে এসে বেশ আরাম লাগলো। একটা ঠান্ডা হাওয়া বাড়ির চারদিকে যেন নিঃশ্বাস ফেলে বেড়াচ্ছে। কিছুক্ষণ এদিক ওদিক পায়চারি করার পর একটু শীত শীত করতে লাগলো। আবার ঘরে ফিরে গিয়ে দরজা বন্ধ করে শুলাম। আলোটা আর নেভালাম না, কমিয়ে দিয়ে মাথার কাছে রেখে শুয়ে পড়লাম। এটা কি সত্যি স্বপ্ন? রাতে আর ভালো ঘুম হলো না। 14ই ফেব্রুয়ারি। কাল আর কোনো স্বপ্ন দেখিনি। আধো আশা আধো আশঙ্কা নিয়ে শুতে গেছিলাম, হয়তো আজ আবার স্বপ্ন দেখব, কিন্তু কিছুই দেখিনি। আজ শরীর বেশ ভালো বোধ হচ্ছে। চাল ডাল কেরোসিন তেল এসব ফুরিয়ে গেছিল, মালিকে দিয়ে বাজার থেকে আনিয়ে নিয়েছি। মালিটা যাতে গোয়ালা হলেও বেশ বুদ্ধিমান লোক। সেই যে
তাকে আমার সামনে আসতে বারণ করেছিলাম। তারপর থেকে নিতান্ত প্রয়োজন না হলে আর কাছে আসে না। কখন যে জল দিয়ে যায় আমি নিজেও জানতে পারি না। আমিও এসে অবধি পাহাড়ের নিচে নামিনি, সুতরাং মানুষের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ এ কয়দিন হয়নি বললেই চলে। নিচে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে দেখেছি বটে, কিন্তু এত দূর থেকে তাদের মুখ দেখতে পাইনি। আজ বাড়িতে চিঠি দিয়েছি, লিখেছি বেশ ভালো আছি, কিন্তু তাদের চিঠিপত্র দিতে বারণ করে দিয়েছি। আমার এই একলা থাকার অভিযানের মাঝে চিঠিপত্র এসে বাগড়া দিক, এ আমি চাই না। বাইরের পৃথিবীতে কোথায় কি ঘটছে না ঘটছে তার খোঁজ আমি রাখতে চাই না। 15ই ফেব্রুয়ারি। আজ আবার মনটা অস্থির হয়েছে। কি যেন হয়েছে, অথচ ঠিক বুঝতে পারছি না। শরীর তো বেশ ভালোই আছে, তবে এমন হচ্ছে কেন? কাল ভাবছি একবার শহরটা দেখেই আসবো। শুনেছি নবাবী আমলের অনেক দেখার মতো জায়গা আছে। কাছেই কোথায় নাকি সীতাকুণ্ড নামে একটা গরম জলের প্রস্রবণ আছে। বন্ধু বলে দিয়েছিলেন সেটা দেখতে, অতএব সেটাও দেখতে হবে। 16ই ফেব্রুয়ারি। কাল রাতে আবার সেই রকম ঘটেছে। না, স্বপ্ন নয়, স্পষ্ট অনুভব করলাম কেউ আমার পাশে বসে খুব কোমল হাতে ধীরে ধীরে আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। অনেকক্ষণ চোখ বুঝে নিষ্পন্দ বুকে শুয়ে রইলাম। বালিশের তলায় ঘড়িটা টিক টিক করছে শুনতে পেলাম। সুতরাং ঘুমের ঘরে স্বপ্ন দেখা হতেই পারে না। অদৃশ্য হাতটা কতবার আমার আপাত মস্তক বুলিয়ে গেল তা বলতে পারি না। একবার হাতখানা যখন আমার বুকের কাছে এসছে, তখন হাত বাড়িয়ে আমি সেটা ধরতে গেলাম। মনে হলো আমার মুঠোর মধ্যে দিয়ে হাতটা মিলিয়ে গেল। হাত বোলানো বন্ধ হয়ে গেল। অনুভবে বুঝলাম সে বিছানার পাশে দাঁড়িয়ে আছে, এখনো যায়নি। আমি চোখ চেয়ে শুয়ে রইলাম, সেও দাঁড়িয়ে রইল। ঘর অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। চোখ খুলে থাকা বা বুঝে থাকায় কোনো পার্থক্য নেই। উৎকর্ণ হয়ে শোনার চেষ্টা করলাম কোনো শব্দ হয় কিনা। দরজায় কোথাও ঘুম ধরেছে, তারই শব্দ শুনছি, আর কোনো শব্দ নেই। অতীন্দ্রিয় অনুভূতি দিয়ে বুঝলাম সে আস্তে আস্তে চলে গেল, আজ আর আসবে না। ঘুমিয়ে পড়লে হয়তো থাকতো। আমি যখন ঘুমাই তখনই কি সে আমার ঘুমন্ত শরীরের উপর পাহারা দেয়? কিন্তু আশ্চর্য, আজ আমার একটু ভয় করলো না কেন? 17ই ফেব্রুয়ারি। আমার শিমুল গাছ রক্তরাঙা ফুলে ভরে উঠেছে। গাছে পাতা নেই, কেবলই ফুল। সেদিন যে আমার কাঁধের উপর এক ঝলক ফুলের মতো পড়েছিল, সে কি স্বাভাবিক? এত জায়গা থাকতে আমার কাঁধের উপরই পড়লো কেন? তবে কি কোনো অদৃশ্য হাত গাছ থেকে ফুল ছিঁড়ে আমার গায়ে ফেলেছিল? কে সে? বৃক্ষ দেবতা, না আমারই মতো মানুষের দেহ বিমুক্ত আত্মা? তাই কি একটা দেহহীন আত্মা? সে আমাকে পেয়ে খুশি হয়েছে, তাই কি আকারে ইঙ্গিতে জানাতে চায়? সে আমার সাথে বন্ধুত্ব করতে চায়, তাই কি সেদিন ফুল দিয়ে আমাকে অভ্যর্থনা করেছিল? তবে কি সত্যি প্রেতজনই আছে?
দেহমুক্ত অশরীরী আত্মা। বিশ্বাস করা কঠিন, কিন্তু there are more things in heaven and earth। একটা বিষয় ভারী আশ্চর্য লাগছে, আচ্ছা ভয় করে না কেন? এই নির্জন জায়গায় একলা আছি, অবস্থা তো ভয় হওয়াই স্বাভাবিক। 18ই ফেব্রুয়ারি। আনমনে দিন কেটে গেল। শূন্য বাড়িঘর কেবল ঘুরে বেড়ালাম। এক টানা হাওয়া দিচ্ছে, খুব ধুলো উঠছে। গঙ্গার চরের দিকটা বালিতে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আজ আর কিছু ঘটেনি, মনটা উদাস হয়ে রয়েছে। 19শে ফেব্রুয়ারি। দিনটা যেন রাতের প্রতীক্ষাতেই কেটে গেল। দিনের বেলা কিছু অনুভব করি না কেন? সন্ধ্যার সময় দেখলাম পশ্চিম আকাশে একটা চাঁদ দেখা দিয়েছে। কেন অসীম শূন্যে অপার্থিব একটু হাসি। অল্পক্ষণ পরেই চাঁদ অস্ত গেল। তখন আবার নিরঞ্জ অন্ধকার এসে জগৎ গ্রাস করে নিল। ইকমিক কুকারে রান্না চড়িয়ে অন্য মনে বসেছিলাম। আলোটা সামনে ভাঙা টেবিলের উপর বসানো ছিল। খানিকটা দূরে কতগুলো ধূপ জেলে দিয়েছিলাম, তারই সুগন্ধি ধোঁয়ায় ঘরটা ভরে উঠেছিল। আর যা হোক, কিছু একটা না পড়ে থাকা যায় না। বসে বসে হঠাৎ কি মনে হলো, বাক্স থেকে সেই প্রেততত্ত্ব সম্বন্ধে বইটা বের করে পড়তে আরম্ভ করলাম। গল্প, নেহাত গল্প, সত্য অনুভূতির ছায়া মাত্র এসব কাহিনীতে নেই। আমি যেমন তাকে অনুভব করছি, চোখে না দেখেও সর্বাঙ্গ দিয়ে তাকে বেশ অনুভব করতে পারি। সেভাবে আর কেউ তো দেখেনি। এরা বলেছে চোখে দেখছে, কিন্তু চোখে কি দেখা যায়? যে আমার কাছে আসে সে কেমন দেখতে? আমারই মতো কি তার হাত পা শরীর আছে? মানুষের চেহারা না অন্য কিছু? বই থেকে চোখ তুলে ভাবছি, এমন সময় আমার দৃষ্টির সামনে এক আশ্চর্য ম্যাজিক ঘটল। ধূপের কাঠিগুলো থেকে এতক্ষণ ক্ষীণ ধোঁয়া বেরিয়ে আসছিল। হঠাৎ সেটা শূন্যে কুণ্ডলি পাকাতে পাকাতে যেন একটা বিশেষ আকার ধারণ করতে লাগলো। অদৃশ্য কাচের শিশিতে রঙিন জল ঢাললে যেমন শিশির আকারটা প্রকাশ করে দেয়, আমার মনে হলো যেন ওই ধোঁয়া কোনোভাবে অদৃশ্য আকারে প্রবেশ করে ধীরে ধীরে একটা আকৃতি পাচ্ছে। আমি নিঃশ্বাস বন্ধ করে দেখতে লাগলাম। আস্তে আস্তে ধূসর রঙের একটা কাপড়ের আভাস দেখা দিল। কাপড়ের ভিতর মানুষের শরীর ঢাকা আছে। কাপড়ের ভাঁজে ভাঁজে তার পরিচয় দেখতে পেলাম। ধোঁয়ার কুণ্ডলী মূর্তি করে চলল। আবছা মূর্তির ভিতর দিয়ে ওপারের দেওয়াল দেখতে পাচ্ছি, কিন্তু তবু তার গড়ন দেখে বোঝা যায় একটা মানুষের চেহারা। ধোঁয়া জট পাকাতে পাকাতে উপরে উঠে আস্তে আস্তে মূর্তির গলা পর্যন্ত পৌঁছালো। এবার এবার তার মুখ দেখতে পাবো। কিরকম সে মুখ, বিকট, ভয়ানক। কিন্তু ঠিক এই সময় হঠাৎ করে সব ছত্রাকার হয়ে গেল। জানলা দিয়ে একটা দমকা হাওয়া এসে ওই ধোঁয়ার মূর্তিকে ছিন্ন ভিন্ন করে দিল। মুখ মুখ দেখা হলো না। অপেক্ষা করে রইলাম, যদি আবার দেখতে পাই। কিন্তু আর সে মূর্তি দেখা দিল না। 20শে ফেব্রুয়ারি। সে আছে, তাদের তিল মাত্র সন্দেহ নেই। সে আছে,
আমার আমার বিকৃত মস্তিষ্কের কল্পনা নয়। দিনের বেলা সে কোথায় থাকে আমি জানি না, কিন্তু সন্ধে হলেই আমার পাশে এসে দাঁড়ায়, আমার মুখের দিকে চোখ মেলে থাকে। আমি তাকে দেখতে পাই না বটে, কিন্তু যা দেখতে পাওয়া যায় না তাই কি মিথ্যে? বাতাস দেখতে পাই না, বাতাস কি মিথ্যে? শুনেছি এক প্রকার গ্যাস আছে যা গন্ধহীন, অদৃশ্য, অথচ সেটা নাকের মধ্যে দিয়ে শরীরে গেলে মানুষ মরে যায়। সে গ্যাস কি মিথ্যে? না, সে আছে। আমার মন জেনেছে সে আছে, সে আছে, সে আছে, সে আছে। 21শে ফেব্রুয়ারি। কে সে? তার স্পর্শ আমি অনুভব করেছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারি না কেন? ছুতে গেলেই সে মিলিয়ে যায় কেন? সে দেখা দিতে চেষ্টা করে জানি, কিন্তু দেখা দিতে পারে না কেন? রক্ত মাংসের চোখ দিয়ে কি এদের দেখা যায় না? আমি এখন বিছানায় শুয়ে ডায়েরি লিখছি, আর সে ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আমার লেখা পড়ছে। আমি জানি আমার শরীর রোমাঞ্চিত হয়ে উঠছে, কিন্তু মুখ ফিরালেই তাকে আর দেখতে পাবো না। সে মিলিয়ে যাবে। কেন এমন হয়? দেখবার কি দুর্দম আগ্রহ যে প্রাণে জেগেছে, কি বলবো। তার এই দেহহীন অদৃশ্যতাকে যদি কোনো রকমে মূর্ত করে তুলতে পারতাম। কোনো কি উপায় নেই? 22শে ফেব্রুয়ারি। কাল রাত্রে সে আসেনি। সমস্ত রাত জেগে তার প্রতীক্ষা করলাম, তবু সে এলো না। কেন এলো না? তবে কি আর আসবে না? নিজেকে খুব নিঃসঙ্গ মনে হচ্ছে। আমার প্রতি রাতের সহচর হঠাৎ আমাকে ফেলে চলে গেছে। আর যদি না আসে? 23শে ফেব্রুয়ারি। জেনেছি, আজ জানতে পেরেছি, সে নারী, সে নারী। কি অভাবনীয় ব্যাপার। যেন বিশ্বাস করতে পারছি না। আজ সকালে চান করে চুল আঁচড়াতে গিয়ে দেখি এক গোছা দীর্ঘ চুল আমার চিরুনিতে জড়ানো আছে। এ চুল আমার চিরুনিতে কোথা থেকে আসলো? বুঝেছি, এ তার চুল। সে নারী। কখন তুমি আমার চিরুনিতে চুল আঁচড়ে রেখে গেছো? কি সুন্দর তোমার চুল। তুমি আমায় ভালোবাসো, তাই আমার চিরুনিতে চুল আঁচড়েছ। আচ্ছা, আমার আয়নায় মুখ দেখেছিলে? কেমন সে মুখ? তার প্রতিবিম্ব কেন আয়নায় রেখে যাওনি? তাহলেই তো আমি তোমায় দেখতে পেতাম। ও রহস্যময়ী, দেখা দাও। এই সুন্দর সুকোমল চুল গাছি যে তরুণ তনুর শোভাবর্ধন করছিল, সেই দেহখানি একবার দেখাও। আমি যে তোমায় ভালোবাসি। তুমি নারী, তা জানবার আগে থেকেই যে তোমায় ভালোবাসি। কেমন তোমার রূপ? যে শিমুল ফুল আমায় প্রথম দিয়েছিলে তারই মতো কি রূপ তোমার? ওই রকমই লাল ঠোঁট তোমার? পায়ের আলতা কি ওই রঙেই রাঙা? আচ্ছা, কেমন করে, কোন ভঙ্গিতে বসে তুমি আমার চিরুনি দিয়ে চুল আঁচড়েছিলে? কেমন সে খোপা? একটা রক্ত রাঙা শিমুল ফুল পড়েছিলে সেই খোপায়।
আমার এই 36 বছর বয়স পর্যন্ত কখনো আমি নারীর মুখের দিকে চোখ তুলে দেখিনি। আজ তোমাকে দেখতে না পেয়ে তোমার প্রেমে আমি পাগল হয়েছি। ও অশরীরিনী, একবার একবার রূপ ধরে আমার সামনে দাঁড়াও। 24শে ফেব্রুয়ারি। তার প্রেমের মোহে আমি ডুবে আছি। আমার খাওয়া ঘুম কিসের দরকার? আমার মনে হচ্ছে এই অপরূপ ভালোবাসা আমাকে জর্জরিত করে ফেলেছে। আমার হাড় মাংস শরীর ভেদ করে রক্তের মতো আমার শরীরের ভেতর চলেছে। এমন না হলে ভালোবাসা। 25শে ফেব্রুয়ারি। আজ সকালে মালিটার সাথে দেখা হয়ে গেল। তাকে গালাগালি দিয়ে তাড়িয়ে দিয়েছি। মানুষের মুখ আমি দেখতে চাই না। সমস্ত দিন কিছু খাইনি, ভালো লাগে না, খাবারের রুচি নেই, ছাড়া রান্নার একদম অসহ্য। গরম পড়ে গেছে, মাথার ভিতরটা ঝাঁঝা করছে। কাল কাল সারা রাত জেগেছিলাম, কিন্তু তাকে দেখতে পেলাম না। সে কাল রাতে আমার পাশে শুয়েছিল, স্পষ্ট অনুভব করেছি তার অস্পষ্ট দেহের মিষ্টি গন্ধ প্রাণ ভরে নিয়েছি। কিন্তু তাকে ধরতে গিয়ে দেখলাম শূন্য, কিছু নেই। জানি সেও আমায় দেখা দেওয়ার জন্য, আমার হাতে ধরা দেওয়ার জন্য আকুল হয়ে আছে, কিন্তু পারছি না, সেও পারছে না। তার এই ব্যর্থ আকুলতা আমি ভেতর ভেতর উপলব্ধি করতে পারছি। মাঝরাত থেকে সকাল পর্যন্ত খোলা আকাশের তলায় পায়চারি করছি, সেও আমার পাশে পাশে বেড়াচ্ছে। তাকে বারবার জিজ্ঞেস করছি কি করলে তার দেখা পাবো। সে উত্তর দেয়নি, কিংবা তার উত্তর আমার কানে পৌঁছায়নি। সকাল হতেই সে চলে গেল। মনে হলো ওই রক্তরাঙা শিমুল গাছটার দিকে অদৃশ্য হয়ে গেল। 26শে ফেব্রুয়ারি। না, রক্ত মাংসের শরীরে তাকে দেখতে পাবো না। স্থূল মর্ত লোক হতে তার নাগাল আমি পাবো না। আমার এই জড় দেহটাই সবকিছুর মাঝে বাধা হয়ে আছে। 27শে ফেব্রুয়ারি। খাওয়া নেই, ঘুম নেই, মাথার মধ্যে আগুন জ্বলছে। আয়নায় নিজের মুখ দেখলাম। কি সত্যি আমি, না আর কেউ? আমি তাকে চাই, যেমন করে হোক চাই। স্থূল শরীরে যদি না পাই তবে। 28শে ফেব্রুয়ারি। হ্যাঁ, সেই ভালো, আর পারি না। শিমুল গাছের যে ডালটা কূপের কাছে ঝুঁকে আছে, তাতে একটা দড়ি টাঙিয়েছি। আর সন্ধ্যায় যখন তার আসবার সময় হবে, তখন সখী আর দেরি নেই। আজ ফাগুনের সন্ধ্যায় যখন চাঁদ উঠবে, তুমি নরম চুলে খোপা বেঁধে প্রস্তুত হয়ে থেকো। তোমার রক্তরাঙা ফুলের থালা সাজিয়ে রেখো। আমি আসবো, তোমাকে চোখ ভরে দেখব। আজ আমাদের পরিপূর্ণ মিলন রাত্রি। বড়দা আস্তে আস্তে ডায়েরি বন্ধ করে বলল, এইখানেই লেখা শেষ। গল্প তো শেষ। এবার সত্যি করে বলুন দেখি, এরকমটা আপনার সাথেও ঘটেছে কিনা? ফাঁকা ঘরে বসে কখনো মনে হয়নি যে ঘরে আর কেউ আছে? কোনো বিজ্ঞানী বলেছেন যে আদিম মানুষের নাকি 5টার বাইরে আরো একটা ইন্দ্রিয় ছিল। নিশ্চিতভাবে কিছু বলা যায় না, কিন্তু মনে হয় যে যেটা নেই বলে আমরা ধরে নিই, সেটা সত্যিই নেই, নাকি সেটা অনুভব করার মতো ইন্দ্রিয়ের অভাব আমাদের। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।